চলো সবাই বাজারে যাই, আমি তোমাদের দাওয়াত দেব। আমাদের সাজা দুশমান রাজকুমার রহমতের কথা পাকা হয়ে গেছে। ঈদের পর নিকা আছে। রাজকুমারী সানিয়া তার জমানো আশরাফিগুলো লহরিয়ে খুশিতে ঘোষণা করছিল যে সামনে থেকে আসা রাজকুমার রহমতকে দেখে বাকি সবাই ইধর উধর হয়ে গেল। কেন ভেগে গেল তোমার ফজ? সে তাঞ্জ করে হাসল। ১০০ দফা বলা হয়েছে, এই ৪-৫ বছরের বাচ্চাদের সাথে দোস্তি কম করো এবং বুদ্ধিমান লোকেদের মধ্যে বসো, যাতে তোমার অকলায়। জিজি হুজুর, সে সাদগীতে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছিল। হুজুর নয়, হবু শহর হয়ে যাব তোমার। এটা নাও, চাঁদ রাতে বিবি মরিয়মের সাথে হাম্মাম থেকে সাফসাফাই করিয়ে আসো। সে তাকে ৫০ আশরাফির থলি দিয়ে এগিয়ে গেল, যখন তার কদম সেখানেই জমে গেল। সূর্যের তপ্ততা এখনও কমেনি। মগর প্রাসাদের বিশাল আঙিনায় সানিয়ার চহক এক অজীব পরিবেশ বেঁধে রেখেছিল। সেটার ছোট্ট ফৌজ, অর্থাৎ প্রাসাদের ৪-৫ বাচ্চাদের ঘিরে হাতে আশরাফির থলি লহরিয়ে কোনো ফাতেহের মতো ঘোষণা করছিল যে চলো সবাই বাজারে যাই, আমি ট্রিট দেব। আমাদের সাজা দুশমান রাজকুমার রহমতের কথা পাকা হয়ে গেছে এবং বড় আম্মি বলেছেন যে ঈদের পর নিকা আছে। তোমরা জানো না আমি কতটা খুশি যে এখন তার রোজ রোজের ডাট ডপ্পট এবং এই হুজুরওয়ালা রব কারো উপর চলবে এবং আমি নিজের মর্জির মালিকিন হয়ে যাব। সে নাটখাটসি ১৭ বছরের মেয়ে, যার কদ বমস্কিল ৫ ফুট ছুঁয়েছে। তার দুধিয়া রং এবং বড় বড় চকচকে চোখের সাথে সেই মুহূর্তে কোনো পরীর থেকে কম লাগছিল না। সানিয়ার মাতাপিতা তাকে ৮ বছরের বয়সে এক দুর্ঘটনায় ছেড়ে চলে গিয়েছিলেন। তখন থেকে রাজকুমার রহমতের মা তাকে নিজের মেয়ে বানিয়ে পালন করেছেন, কিন্তু দিলেই দিলে এই ফায়সালাও করে নিয়েছিলেন যে তাকে রাজকুমার রহমতের দুলহান বানাবেন, যাতে সে অন্য কোথাও না যায়। সানিয়া এসব কথা থেকে বেখবর তার মাসুম দুনিয়ায় মস্ত ছিল। তাকে কি পাত্তা ছিল যে রাজকুমার রহমত, যে ২৮ বছরের বয়সে পুরো খানদানি রাজ এবং তায়াজানের রবের রক্ষক, তার শৈশব থেকে তার যৌবন হবার অপেক্ষা করছে। সানিয়ার কথায় বাচ্চারা তালি বাজাচ্ছিল যে অচানক সামনে থেকে রাজকুমার রহমতকে আসতে দেখে সবার রক্ত জমে গেল। বাচ্চারা এক এক করে ইধর উধর লুকিয়ে গেল এবং সানিয়া, যে এখনও আশরাফি লহরানোয় মশগুল ছিল, তার সামনে পাহাড়সি সাক্ষিয়াত দেখে সাকেত হয়ে গেল। রাজকুমার রহমতের চেহারায় অজিবসি তানজি মুস্কান ছিল। সে সানিয়ার হাত থেকে আশরাফি ছিনিয়ে বলল, কেন ভেগে গেল তোমার ফজ? এবং তোমরা কি বললে যে দুশমনের শাদী হচ্ছে? ১০০ দফা বলা হয়েছে, এই ৪-৫ বছরের বাচ্চাদের সাথে দোস্তি কম করো এবং বুদ্ধিমান লোকেদের মধ্যে বসো, যাতে অকলায়। সানিয়া সবসময়ের মতো তার বড় বড় চোখ ঝুঁকিয়ে হকলাতে বলল, জি জি হুজুর, শুধু আমি খুশি ছিলাম যে তোমার শাদী শাহজাদি হিনার সাথে হচ্ছে। রাজকুমার রহমত অচানক তার বাজু ধরে তাকে কাছে করে খুব সঞ্জিদগিতে বলল, হুজুর নয়, হবু শহর হয়ে যাব তোমার। প্রত্যেক ওয়াক্ত হুজুর হুজুরের রড কেন লেগে আছে? আমার মা তোমার হাত আমার হাতে দিয়েছে, এবং এই যে তোমরা শাহজাদি হিনার খোয়াব দেখছ, সেটা তোমার বড় চাচির দিমাগের ইজাদ হতে পারে, আমার নয়। এটা শুনে সানিয়ার পায়ের তলে জমিন খিসকে গেল, যেন কেউ ঠান্ডা পানির ঘড়া তার উপর উড়িয়ে দিয়েছে। সে কাপা গলায় বলল, তুমি কি বলছো হুজুর? তুমি তো আমার ভাইয়ের মতো। আমি তো শাহজাদি হিনাকে দেখতাম যে সে তোমার জন্য তৈরি হয়। রাজকুমার রহমত জোরদার কাহা কাহা লাগিয়ে সানিয়ার হাতে ৫০ আশরাফির থলি দিয়ে বলল, এটা রাখো এবং চাঁদ রাতে বিবি মরিয়মের সাথে হাম্মাম থেকে সাফ সাফাই করিয়ে আসো। এখন তোমাকে তোমার অভ্যেসগুলো বদলাতে হবে, কারণ তোমরা এই প্রাসাদের বড় বেগম হয়ে যাবে। সানিয়ার কদম সেখানেই জমে গেল। তাকে তার আজাদি ছিনতে মহসুস হল। উধর প্রাসাদের অন্য কোণায় শাহজাদি হিনার মা তার মেয়ের চুল সাজাতে সাজাতে বোঝাচ্ছিল যে, হিনা, ফিকর করো না, রাজকুমার রহমত তোমারই আছে। সানিয়া তো এখনও বাচ্চা, সে কি সামলাবে এই ঘরবার? এবং রাজকুমার রহমতের মতো গুসাইল মিজাজ মরদ শুধু তার জাদু চালিয়ে নেবে। মগর ২৩ বছরের শাহজাদি হিনা, যে খামোশি থেকে রাজকুমার রহমতের খোয়াব দুনত, তার চেহারায় উদাসী ছিল, কারণ সে জানত যে রাজকুমার রহমতের নজর যখনই সানিয়ার উপর পড়ে, তখন তাতে সেই শক্তি হয় না যা বাকি সবার জন্য হয়। সানিয়া এখনও সেখানেই দাঁড়িয়েছিল যেখানে রাজকুমার রহমত তাকে ছেড়ে গিয়েছিল। তাকে তার জমানো অশরাফিগুলো এখন মাটি লাগছিল। সে ভেবেছিল যে রাজকুমার রহমতের শাদীর পর সে আজাদ হয়ে যাবে, মগর এখানে তো শিকারী নিজেই তাকে তার শিকার ঘোষণা করে দিয়েছে। রাজকুমার রহমতের রবদার শখসিয়াত এবং সানিয়ার মাসুমিয়াতের এই টক্কর প্রাসাদের দেয়ালগুলো মহসুস করেছে। সানিয়ার দিল চাইছিল যে সে চিৎকার করে সবাইকে বলে যে সে এই নিকাহ করতে চায় না, মগর রাজকুমার রহমতের মায়ের এহসানাত এবং রাজকুমার রহমতের রব তার জুবানে তালে ডাল দিয়েছে। তাকে তার জিন্দিগি এখন সেই ৫০ আশরাফির মতো লাগছিল যা কারো মর্জি থেকে তার হাতে দিয়ে দেওয়া হয়েছে। সানিয়া হিম্মত করে মাথা উঠাল, তাহলে দেখল যে রাজকুমার রহমত দূর থেকে তাকেই দেখছে। তার নজরে ফাতিহানা চমক ছিল, যেন বলছে যে তোমরা লাখ কোশিশ করো, মগর তোমরা আমারই মিল্কিয়াত থাকবে।
সানিয়া ভাবল কি সে সত্যিই এই জাল্লাদ সিফত ইনসানের সাথে পুরো জিন্দেগি কাটাতে পারবে যে তাকে 1 মিনিটও তার মর্জি করতে দেয় না। সে ভেগে তার কক্ষে গেল এবং আয়না দেখতে লাগল। কি সে সত্যিই এত বড় হয়ে গেছে যে কারো বিবি হয়ে যেতে পারে? তার মাসুমিয়াত এবং রাজকুমার রেহমাতের মারদানা রবের মধ্যে এখন এমন রিশতা বানতে যাচ্ছে যার বুনিয়াদ মহব্বত নয়, বরং এক ফায়সালার উপর ছিল। মগর সানিয়ার জন্য এই ফায়সালা কায়ামত থেকে কম নয়। সে স্থির করল যে সে রাজকুমার রেহমতের সাথে কথা বলবে, সে শাদিতে রাজি নয়। মগর যখনই সে রাজকুমার রেহমতের কক্ষের দিকে এগোল, তার গুঞ্জদার আওয়াজ শুনে সেখানেই লুকিয়ে গেল, যে কারো সাথে বলছে, হ্যাঁ, নিকাহ ঈদের ফওরান পরে আছে, এখন আমি আর অপেক্ষা করতে পারছি না। সানিয়াকে লাগল সে কোনো জালে ফেসে গেছে, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। তার আজাদির সাথে জুড়ে সব খুশি এক পলে রাখ হয়ে গেল, এবং সামনে এক কড়া হাকিকাত দাঁড়িয়েছিল যার নাম রাজকুমার রেহমাত, যে এখন হুজুর নয় বরং তার মাজাহি খুদা হয়ে যাবে। সানিয়া আঁসু পোছালো এবং দিলেই দিলে অহদ করল যে সে এত সহজে হার মানবে না। মগর রাজকুমার রেহমাতের সেই জুমলা, আমি তোমার হবু সহার, তার কানে হাতুড়ির মতো গুঞ্জছে, এবং তাকে তার বেবাসির সিদ্ধাত থেকে এহসাস হচ্ছে যে এই প্রাসাদে তার হৈসিয়াত এক এমন গুড়িয়ার যার ডোরিয়া রাজকুমার রেহমাতের হাতে দিয়ে দেওয়া হয়েছে। পরের দিন প্রাসাদের বিশাল দিওয়ানে অচানক চহল-পহল ছিল। একদিকে কাপড় এবং জরির থান ছড়ানো পড়েছিল। রাজকুমার রেহমাতের মা বেগম সাহিবা সোফায় বড় রব থেকে তার দেবরানী কুলসুমের সাথে শাদির জোড়া এবং জেওয়ারাতের তালিকাকে চূড়ান্ত রূপ দিচ্ছিল। রাজকুমার রেহমাতের পিতা কিছুক্ষণ আগেই আশরাফির ভারী থলি বেগম সাহিবার হাতে দিয়ে গিয়েছিলেন, যা সে বারবার গুনে তার চাদরের পল্লুতে লুকিয়ে রাখছিল। দেখো কুলসুম, এই ৫,০০০ আশরাফি। রাজকুমার রেহমাত বিশেষ করে বলেছে যে সানিয়ার জোড়ায় কোনো ধরনের কমতি না থাকে। বেগম সাহিবা গর্ব করে বলল, তাহলে কুলসুমের চেহারায় এক ফিকিসি মুস্কান এলো, যা আসলে তার ভিতর লোকানো কড়ওয়াহাটকে লোকানোর নাকাম কোশিশ ছিল। কুলসুম তার মেয়ে শেহজাদি হিনার দিকে দেখল, যে কাছে বসে তার দুপাট্টায় গোটা লাগাচ্ছিল, মাগার তার আঙুলগুলো জমে গিয়েছিল। আপনি ঠিক বলছেন আপা, রাজকুমার রেহমাতের শখ সবসময় খুব উঁচু ছিল, শুধু নসিবের কথা, যাকে চেয়েছে তাকে পেয়ে গেল। কুলসুমের লহজায় লোকানো তানজ বেগম সাহিবার বোঝায় আসেনি যে সেই সময় তার মেয়ে শেহজাদি মারিয়ামের শরারতয়ে মগ্ন ছিল। শেহজাদি মারিয়াম যে সানিয়ার হাম উমার ছিল এবং তার সবচেয়ে ভালো সাহেলি, প্রত্যেক জিনিস উঠিয়ে দেখছিল। আম্মি, এটা সানিয়ার ওপর খুব জাঁচবে না, যখন সে এই লাল রঙের জোড়া পরবে তাহলে একদম গুড়িয়া লাগবে। শেহজাদি মারিয়াম এক ভারী কাঢ়াইওয়ালা দুপাট্টা মাথায় ওড়িয়ে লেহারিয়ে বলল, তাহলে দিওয়ানে এক ঠাহাকা গুঞ্জে উঠল। মগর শেহজাদি হিনা তীখী নজর দিয়ে শেহজাদি মারিয়ামকে দেখল। মারিয়াম, তোমাকে লজ্জা আসে না? সে তোমার ভাবি হয়ে যাবে, তাকে গুড়িয়া বলা ছেড়ো এবং যারা তামিজ শেখো। শেহজাদি হিনার আওয়াজে এত কড়ওয়াহাট ছিল যে শেহজাদি মারিয়ামের হাত সেখানেই থেমে গেল। কেন আপনি? সানিয়া তো আমার দোস্ত এবং আমরা সাথে খেলে এসেছি, এখন এতে তামিজের কি কথা? শেহজাদি মারিয়াম মাসুমিয়াতে উত্তর দিল। তাহলে বেগম সাহিবা দাখাল দিল, বাস করো তোমরা, এবং মারিয়াম, যাও, যারা দেখে আসো সানিয়া কোথায় আছে, সে আজকাল বেশি নজর কেন আসে না। কুলসুম, তোমরা তাকে বোঝাও যে এখন এই বাজপনা চলবে না, তাকে বড় বেগমের সাচে ঢালতে হবে। আখের রাজকুমার রেহমতের বিবি হওয়া কোনো সাধারণ কথা নয়। রাজকুমার রেহমতের পিতা যে দৌলত দিয়েছে তাতে আমরা তার প্রত্যেক খোয়াহিশ পূর্ণ করব, কিন্তু সেই মেয়ের তেবার কিছু বদলে বদলে আছে। উপরের ছাদে সানিয়া একা বসে তপ্ত ধূপে দেয়ালে লেগে সিসকিয়া ভরছিল। তার কাছে রাজকুমার রেহমতের পাঠানো সেই ৫০ আশরাফির কিছু থলি পড়েছিল, যা সে তাকে খরচের তরে দিয়েছিল। সানিয়াকে এই আশরাফিগুলো সোনার টুকরো নয় বরং তার আজাদের কিমত লাগছিল। সে ভাবছিল যে কি রাজকুমার রহমতকে লাগে যে সে আমাকে এই আশরাফি দিয়ে কিনে নেবে। আমি কোনো খেলনা নই যাকে তারা যখন চায় তার মর্জি থেকে সাজিয়ে প্রাসাদের শান বানিয়ে নেয়। তখনই রাজকুমার রহমতের ভারী কদমের আহট শোনা গেল। সে ছাদে এলো, তখনই সানিয়া তাড়াতাড়ি তার আঁসু পোছাল। রাজকুমার রহমত তার কাছে এসে জমিনে পড়া আশরাফির দিকে ইশারা করল। সানিয়া, এই দৌলত আমি তোমার জন্য পাঠিয়েছিলাম, তোমরা এটাকে এখানে ধুলোয় কেন ফেলে রেখেছ? কি তোমাকে আন্দাজ আছে যে রাজকুমার রহমতের বিবি হওয়ার পর তোমাকে কোন রব থেকে থাকতে হবে? সানিয়া মাথা উঠিয়ে ধেরা আওয়াজে বলল, আমার এই আশরাফির দরকার নেই রাজকুমার সাহেব, আপনি আমাকে কিনতে পারবেন না। রাজকুমার রহমত গভীর শ্বাস নিল এবং তার সামনে ঝুঁকে বসল। এটা কেনা নয় সানিয়া, এটাই প্রাসাদের রীতি, এখানের বড় বেগমকে তার রবের খেয়াল রাখতে হয়।
তোমাকে এই বাচপনা, এই রোনাধোনা এখন ছেড়ে দিতে হবে। কাল থেকে তোমরা নিচে দিবানে সবার সাথে বসবে এবং শাদির প্রস্তুতিতে অংশ নেবে, না হলে লোকেরা কথা করবে। রাজকুমার রহমতের আওয়াজে হুকুমও ছিল এবং এক অজীবসি ঠান্ডাগো। সানিয়া তরপ করে তাকে দেখল। কি, আপনাকে শুধু লোকের কথার খেয়াল আছে, আমার তকলিফের নয়? রাজকুমার রহমত বেরুখিফারে বলল, তকলিফ ওয়াক্তের সাথে খতম হয়ে যায়, মগার খানদানি রীতিয়া সবসময় থাকে। নিচে দিবানে কুলসুম তার মেয়ে শেহজাদি হিনাকে ইশারা করছিল যে সেও কিছু বলো, মগার শেহজাদি হিনা খামোশি থেকে তার ঠোঁট চিবোচ্ছিল। সে স্মরণ করছিল যে কিভাবে সে রাজকুমার রহমতের জন্য স্বপ্ন দেখত এবং আজ তার মা কোনো অন্য মেয়ের জন্য দহেজ বানাচ্ছে। আম্মি, আপনি এসব কেন করছেন? শেহজাদি হিনা দবেস্বরে তার মায়ের কাছে জিজ্ঞাসা করল। তখনই কুলসুম তাকে ঘুরিয়ে চুপ করিয়ে দিল। বেটি, ওয়াক্ত সবার বদলায়, এখন চুপ থাকো। রাজকুমার রহমতের মাকে তার তাকাত দেখাতে দাও। যখন সানিয়া এই ঘরে বহু হবে তাহলে আমরা দেখব যে সে কিভাবে বড় বেগম হয়ে যায়। শেহজাদি মরিয়াম দুবারা দিওয়ানে এলো, তাহলে তার হাতে সেই 50 আশরাফির থলি ছিল যা সে ছাদ থেকে উঠিয়ে এনেছে। আম্মি, দেখুন, সানিয়া এই আশরাফি ছাদে ছেড়ে এসেছে, তাকে সম্ভবত এদের কদর নেই। শেহজাদু মরিয়ম যেমনই এটা বলল, বেগম সাহেবার চেহারা গুস্সায় লাল হয়ে গেল। এই মেয়ে বাজ না আসবে। রাজকুমার রহমতের দেয়া আশরাফির এই তৌহিন আমি সহ্য করব না। কুলসুম, তোমরা দেখছ তার রবৈয়া? এখনও এই হাল আছে, তাহলে নিকাহের পর কি হবে? বেগম সাহেবা গুস্সায় কুলসুমের দিকে দেখল। তখনই কুলসুমের দিলে তাসাল্লির এক লহর দৌড়ে গেল। আপা, আমি আগেই বলেছিলাম সে এখনও বাচ্চা, তাকে এত বড় জিম্মেদারির এহসাস হবে না। খ্যার, আপনি ফিকর করো না, আমি তাকে বোঝাবো। মাগার ভিতরেই ভিতরে কুলসুম খুশি ছিল যে সানিয়া নিজেই বেগম সাহেবার নজরে পড়ে যাচ্ছে। রাজকুমার রহমত ছাদ থেকে নিচে উতরল, তাহলে তার চেহারায় থাকান এবং বেজারির চিহ্ন ছিল। তাকে তার মায়ের দিওয়ানে বসে এমন শোর মচানো ভালো লাগেনি। আম্মি, এসব কি? আপনি কেন কথার পতঙ্গর বানাচ্ছেন? সে এখনও ছোট, তাকে বোঝাতে ওয়াক্ত লাগবে। রাজকুমার রহমত তার মাকে টোকালো, তাহলে বেগম সাহেবা তাকে বোঝালো, তুমি তার পক্ষপাতিত্ব করো না, এটা তোমার পরিশ্রমের উপার্জন, তাই নয় যে সে এটাকে পায়ের তলে রোঁ দে। রাজকুমার রহমত এক নজর সানিয়ার কক্ষের দিকে দেখল, যেখানে সে এখন এসে কোণে বসে তার কিসমত রয়ে যাচ্ছে। তাকে এহসাস ছিল যে সেই সানিয়াকে যে বন্ধনে জকড়েছে সেটা তার জন্য এক কয়েদ। মগর তার অহংকার তাকে ঝুঁকতে দিচ্ছে না। সে শাহেজাদি মরিয়ম থেকে সেই আশরাফি নিল এবং দুবারা সানিয়ার কক্ষের দিকে চল পড়ল। কক্ষে প্রবেশ করতেই সে আশরাফি সানিয়ার সামনে মেঝে রাখল এবং সঞ্জিদগিতে বলল, এটা আখিরি বার সানিয়া, যদি দুবারা তোমরা আমার দেয়া জিনিসের তৌহিন করলে তাহলে তোমরা আমাকে রাজকুমার নয় বরং এক জাল্লাদ পাবে। কাল থেকে তোমরা নিচে দিওয়ানে সবার সাথে থাকবে এবং শাহজাদি মরিয়মের সাথে মিলে তোমার কাপড়ের নির্বাচন করবে। এটা আমার হুকুম। সানিয়া কিছু বলল না, শুধু খামোশি থেকে দেয়াল তাকাতে লাগল। তার খামোশ বিরোধ প্রাসাদের দেয়াল থেকে টকরায় রয়ে গেল। যখন দিওয়ানে শাদির গানের জায়গায় এখন সাজিশের সারগোশিয়া শোনা যাচ্ছে। শাহজাদি হিনা দূর থেকে রাজকুমার রহমতকে সানিয়ার কক্ষ থেকে বের হতে দেখে তার চোখে জ্বলনের আগ আরও ভরকে উঠল। সে জানত যে রাজকুমার রহমত সানিয়ার থেকে মহব্বত করে না, বরং এটা তার জিদ যাতে সানিয়া তার মামুদ জাত থেকে বিয়াহ না হয়। মগর সে এটাও জানত যে রাজকুমার রহমতের জিদ কারো জিন্দেগি তবাহ করতে পারে। কুলসুম তার মেয়ের হাত ধরে তাকে কক্ষে নিয়ে গেল। শোন হিনা, তোমরা পরেশান হও না, এই শাদি তো হচ্ছে, মগর এই ঘর সানিয়ার জন্যে কখনো সুকুনের জায়গা হবে না। আমি নিজে দেখব যে সে কিভাবে এখানে বড় বেগম্বনে রাজ করে। প্রাসাদের প্রত্যেক কোণা এখন এক ভিন্ন গল্প শোনাতে প্রস্তুত ছিল। যেখানে একদিকে আশরাফির খনক এবং শাদির ধুম ছিল, তো অন্যদিকে এক মাসুম দিলের খামোশ চিৎকার ছিল, যা কাউকে শোনা যাচ্ছে না। রাজকুমার রহমতের মা এখনও তার তালিকায় নতুন ডিজাইন লিখিয়ে নিচ্ছিল এবং রাজকুমার রহমত তার কক্ষে গিয়ে এই উলঝনকে সুলঝনোর কোশিশ করছিল যে কি সে সানিয়ার সাথে সত্যিই নাইনসাফি করেছে। মগর প্রাসাদের রীতি এবং তার নিজের অহংকার তাকে সব সময় সত্য দেখা থেকে রোকে দিচ্ছে। সানিয়া জানালা থেকে বাইরে দেখল, যেখানে চাঁদ উঠছে। মগর তার জন্যে প্রত্যেক রশ্মি এক অন্ধকার হয়ে গেছে। সে জানত যে এখন তাকে সেই সাঁচে ঢালতে হবে যাতে রাজকুমার রহমত তাকে দেখতে চায়, চাহে এর জন্যে তাকে নিজেকে মারতে কেন না হোক। প্রাসাদের দিওয়ান এখন খামোশ হয়ে গেছে। মগর সেখানে ছড়ানো রেশমি কাপড় আশা তুফানের খবর দিচ্ছে। শাহজাদি মরিয়ম, যে এখনও খুশি, তার কক্ষে চলে গেছে। মগর শাহজাদি হিনা এবং তার মায়ের জাগতা চোখ সাজিশের নতুন তানে বানে বুনছে। রাজকুমার রহমতের পিতা যখন দুবারা কক্ষে এসে তার বিবির থেকে প্রস্তুতির জিজ্ঞাসা করল, তাহলে বেগম সাহিবা মুস্কুরিয়ে বলল, সব ঠিক আছে, শুধু থরিসি তারবিয়াতের দরকার, যা আমি করে দেব। সে জানত না যে এটা তারবিয়াত নয়, বরং এক রুহকে কুচলার কাজ যার আরম্ভ হয়ে গেছে। সানিয়ার মর্জি ছিল যে সে তার মামুজানের ঘরে থাকে এবং পরবর্তী তালিম চালু রাখে, কিন্তু রাজকুমার রহমতের পিতার শক্ত নিয়ম ছিল যে সে রাজ্যের আসল বারিশ এবং শিগগির তার পায়ে বেরি ডালা হোক, যাতে ঘরের ইজ্জত ঘরে থাকে।
কিন্তু সানিয়াকে এই কথা শক্ত না পছন্দ ছিল। তাকে মামুর ঘরে যাওয়ারও ইজাজত নিতে হয়, কারণ সেখানে তার হাম উমার মামুজাত শাহবেজও থাকে, যাকে সানিয়া দিলেই দিলে থোড়া বহুত পছন্দও করত। পরের দিন প্রাসাদের বাহ্যিক দালানে দাঁড়ানো কালো চমচমাতে বগ্গির কাছে শাহজাদি হিনা বড় উৎসাহে সানিয়ার অপেক্ষা করছিল। সানিয়া, আয়ো, তাড়াতাড়ি করো, হাম্মাম্বালে ওয়াক দিয়ে রেখেছে, দেরি হলে রাজকুমার রহমত খুব নারাজ হবেন। শাহজাদি হিনা উঁচু আওয়াজে পুকারল, তাহলে সানিয়া নীল রঙের সাদা সুটে কাপড় পরে ভারী কদমে বাইরে বেরোল। তার চেহারার পিতলি তার আন্দরুনি দুঃখের গাওয়াহি দিচ্ছিল। বেগম সাহিবা সানিয়ার কাছে এসে তার মাথায় পেয়ার দিল এবং শাহজাদি হিনার হাতে আশরাফির এক ভারী থলি দিয়ে বলল, দেখো হিনা, এর খেয়াল রাখো। রাজকুমার রহমত বলেছে যে শহরের সবচেয়ে ভালো হাম্মামে নিয়ে যাও এবং এই আশরাফি রাখো। যদি কম পড়ে তাহলে আমাকে কবর করো, কোনো জিনিসে কুঞ্জুসি করো না, আখির রাজকুমার রহমতের পছন্দ। সানিয়া খামোশি থেকে সেই আশরাফির দিকে দেখল যা শাহজাদি হিনার থলিতে যাচ্ছিল। তাকে লাগল যেন তার বলি লাগানো হচ্ছে। বগ্গি যেমনই প্রাসাদের বড় ফাটক থেকে বাইরে বেরোল, শাহজাদি হিনা পর্দা ফেলে দিল এবং সানিয়ার দিকে হামদারদানা নজর থেকে দেখে এক লম্বা শ্বাস ভরল। সানিয়া, তোমরা এত উদাস কেন? আখির রাজকুমার রহমতের মতো মরদ থেকে তোমার শাদী হচ্ছে, যার নাম শুনে বড় বড় কাঁপে। শাহজাদি হিনা কথার জাল ফেলল। তাহলে সানিয়া জানালা থেকে বাইরে দেখে ধীর আওয়াজে বলল, কি ডরানোই মরদের পরিচয়? হিনা, আপনি শাহজাদি। হিনা এক তানজি মুস্কান দবিয়ে সানিয়ার হাত ধরে বলল, তোমরা এখনও নাদান সানিয়া, তোমরা রাজকুমার রহমতকে শুধু সেই রূপে দেখছ যা সে ঘরে দেখায়। তোমাকে পাত্তা আছে, গত বছর যখন তার এক নকর থেকে ছোট সি গালতি হয়েছিল, তাহলে তিনি তাকে এমন জালিল করেছেন যে সে বেচারা আজ পর্যন্ত শহর ছেড়ে কোথাও লুকিয়ে আছে। তার গুস্সা এক জাল্লাদের মতো, যাকে নাফরাত করে তাকে মিটিয়ে দেয় এবং যাকে মোহব্বতের দাবা করে তাকে তার গুলাম বানিয়ে রাখে। সানিয়া ডরকারে শাহজাদি হিনার দিকে দেখতে লাগল। কি সত্যি সে এত পাথর দিল? শাহজাদি হিনা সানিয়ার ডরকে ভাপ নিল এবং জাহার উগলতে চালু রাখল। তোমরা তো আরও এক নাজুক সিমে, দোয়া করো যে তোমরা থেকে কখনো কোনো গালতি না হোক, না হলে রাজকুমার রহমতের কাছে মাফির কোনো শব্দ নেই। তিনি তো তার মর্জির সামনে কখনো তার বাপেরও শোনেননি, তো তোমার কি হইসিয়াত হবে? তোমরা তো ইয়াতিম। তাই আম্মি তাদের তোমার কাছে আসা বা গুস্সা করা থেকে রোগ করেন। মগর যখন বিবি হয়ে যাবে তাহলে কথা আলাদা হবে, তাহলে তার পুরো হক হবে। সানিয়ার হিম্মত উত্তর দিতে শুরু করল। তাকে লাগলো যেন সে কোনো দলদলে পড়ে যাচ্ছে। হামাম পৌঁছতেই তেজ খুশবু এবং সুগন্ধের সামানের মহক তার দম ঘোটানো শুরু করল। শাহজাদি হিনা বড় ঠাট থেকে ভিতরে গেল এবং আশরাফি বের করে দেখভালকালের সামনে রাখল। দেখো, আমাদের সবচেয়ে ভালো সেবা চাই, রাজকুমার রহমত সাহেবের হবু বেগম, কোনো কাসার বাকি না থাকে। সানিয়াকে এক উঁচু জায়গায় বসিয়ে দেওয়া হলো, যেখানে অনেক দাসিয়া তার চারপাশে জমা হয়ে গেল। কেউ তার চুল টানছে তো কেউ চেহারায় লেপ লাগাচ্ছে। সানিয়াকে লাগছিল যেন সে কোনো বেজান মূর্তি, যাকে রাজকুমার রহমতের খুশির জন্য সাজানো হচ্ছে। শাহজাদি হিনা কাছে দাঁড়িয়ে তার কাজে লেগেছিল, মগর তার নিগা সানিয়ার চেহারায় জমে থাকা দার্দের জায়জা নিচ্ছিল। সে কাছে এলো এবং ধীরে বলল, সানিয়া, হিম্মত হারো না, শুধু কিছু দিনের কথা, তারপর তোমরা সেই প্রাসাদের কয়েদি হবে যেখানে রাজকুমার রহমতের হুকুম ছাড়া তোমরা শ্বাসও নিতে পারবে না। তোমাকে পাত্তা হে, সে শাদির পর তোমাকে শহরবালা প্রাসাদ নিয়ে যেতে চায়, যাতে তোমাকে ঘরবালো থেকেও দূর রাখতে পারে। সানিয়ার চোখে আঁসু এলো। সে কাঁপা আওয়াজে বলল, কি, সে আমাকে আর মামি থেকেও মিলতে দেবে না? শাহজাদি হিনা কাঁদ উচকিয়ে বলল, রাজকুমার রহমতকে পছন্দ নেই যে তার মিল্কিয়াতে কোনো অন্য হিস্সেদার হোক, সে তোমাকে পুরোপুরি তার মুঠিতে রাখতে যায়। হাম্মামের দাসিয়াদের আপসি কথাগুলো সানিয়ার জন্য কোনো আজাব থেকে কম নয়। দেখো, এটা কত খুশকিসমাত, কত মহঙ্গা জোড়া এবং কত দৌলত খরচা হচ্ছে। এক দাসী অন্যকে বলল। তাহলে সানিয়ার দিল চাইল যে সে চিৎকার করে বলে যে এসব দৌলত আমার আজাদির কফনের কিমাত। শাহজাদি হিনা আবার থলি থেকে আশরাফি বেল করল এবং এক দাসীকে দিয়ে বলল, যারা তাড়াতাড়ি করো, আমাদের ফিরতিতে রাজকুমার রহমতকে বলতে হবে। সানিয়া আয়নায় তার আক্স দেখল, তাহলে তাকে সেই চেহারা তার নিজের লাগল না। তার উপর ছড়ানো বানাওয়াটি খুবসুরাতি তাকে কোনো কয়েদির লিবাস লাগছিল। শাহজাদি হিনা সানিয়ার কাঁধে হাত রেখে বলল, তোমরা খুব প্যারি লাগছ সানিয়া, কাশ রাজকুমার রহমত তোমার এই খুবসুরতির কাদর করতে জানত, মগর তার জন্য তো তোমরা শুধু এক জিদ, যাকে তিনি পূর্ণ করে নিয়েছেন। সানিয়া তার বন্ধ মুঠি খুলল। তার জি চাইছিল যে সে এখান থেকে ভেগে যায়, মগর শাহজাদি হিনার শব্দ থেকে বানানো রাজকুমার রহমতের সেই খফনাক চেহারা তার পায়ের বেরি হয়ে গেছে। ফিরতির সফরে শাহজাদি হিনা আরও কিস্তি শোনাল যে কিভাবে রাজকুমার রহমত তার মর্জিত হবায়। সানিয়ার দিল এখন রাজকুমার রহমতের জন্য নাফরাত এবং ডর থেকে ভরে গেছে। তাকে লাগছিল যে সে প্রাসাদ নয় বরং কোনো অন্ধেরি গুফার দিকে যাচ্ছে, যেখানে রাজকুমার রহমত নামের এক দৈত্য তার অপেক্ষা করছে।
প্রাসাদের দরবাজায় বাগ্গি থামার আগে শাহজাদি হিনা সানিয়ার হাতে হাত রাখল এবং চারাকি থেকে বলল, সানিয়া, এসব কথা আমাদের মধ্যে থাকতে হবে। যদি রাজকুমার রেহমতকে পাত্তা চলে যায় যে আমি তোমাকে তার সম্পর্কে বলেছি, তাহলে সে আমাকে জিন্দা ছাড়বে না। সানিয়া খামোশি থেকে মাথা হিলিয়ে দিল। প্রাসাদে প্রবেশ করতেই শাহজাদি মারিয়াম খুশিতে দৌড়ে এলো। বাহ সানিয়া, তোমাদের চেনা যাচ্ছে না, একদম শাহজাদি লাগছ। রাজকুমার রেহমত ভাই, যারা দেখুন তো সানিয়া কেমন লাগছে। রাজকুমার রেহমত যে বারান্দায় দাঁড়িয়ে কারো সাথে কথা বলছিল, শাহজাদি মারিয়ামের আওয়াজ শুনে পল্টা। তার নিগাহ সানিয়ার চেহারায় জমে গেল। মগর সানিয়া ফরান তার নজর ঝুঁকিয়ে নিল। তার দিমাগে শাহজাদি হিনার কথাগুলো গুনছে যে সে এক জাল্লাদ। রাজকুমার রেহমত কাছে এলো এবং সানিয়ার চেহারা দেখে শাহজাদি হিনা থেকে জিজ্ঞাসা করল, দেরি কেন হলো? শাহজাদি হিনা মুস্কুরিয়ে উত্তর দিল, রাজকুমার রেহমত, হাম্মামে ভিড় ছিল এবং তারপর সানিয়াকে তৈরি হতে ওয়াক্ত লাগল। আখের তাকে তোমার স্তরের হিসাবে দেখতে ছিল রাজকুমার। রেহমত জেব থেকে কিছু আশরাফি বের করল এবং শাহজাদি হিনার দিকে বাড়িয়ে বলল, তোমার পরিশ্রমের শুক্রিয়া হিনা, তোমরা তোমার কাজ ভালো করে নিভিয়েছ। সানিয়া সেই আশরাফি দেখল এবং তাকে মাহসুস হল যেন শাহজাদি হিনা তাকে বেচার কিমাত বসুল করেছে। সে খামোশি থেকে তার কক্ষের দিকে এগিয়ে গেল। যখন পিছনে দাঁড়ানো শাহজাদি হিনার চোখে এক জিতের চমক ছিল, কারণ সে সানিয়ার দিলে সেই বীজ বয়ে দিয়েছে যা রাজকুমার রেহমত এবং সানিয়ার রিশ থেকে কখনো পানাপতে দেবে না। রাজকুমার রেহমত সেখানেই দাঁড়িয়ে সানিয়ার যাওয়া অস্তিত্ব দেখতে লাগল। তাকে এহসাস হল যে সানিয়া তার থেকে দূর হচ্ছে, মগের সে এটা জানতে পারেনি যে এই দূরত্বের পিছনে তার নিজের ঘরের লোকের সাজিশ অন্তর্ভুক্ত। বেগম সাহিবা এসে রাজকুমার রেহমতের কাঁধে হাত রেখে বলল, দেখলে বেটা, আমার পছন্দ কেমন? রাজকুমার রেহমত শুধু এক ঠান্ডা আহ ভরল এবং সেখান থেকে চলে গেল। তাকে লাগছিল যে সে সানিয়াকে পেয়েও হারাচ্ছে। যখন সানিয়া তার কক্ষে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তার চেহারা থেকে সেই বানাওয়াটি রং উতারতে লাগল, যা তাকে কয়েদি হওয়ার এহসাস দিল। তার খামোশ চিৎকার এখন এক বিরোধের সকল নিচ্ছে। মগর সেই বিরোধ রাজকুমার রহমতের পাথর দিলের সামনে খুব দুর্বল ছিল। রাতের ওয়াক্ত ছিল। প্রাসাদের বিশাল ছাদে চাঁদ রাতের সমা তার পুরো রৌনকের সাথে উপস্থিত ছিল, যেখানে প্রত্যেক দিকে রঙিন রশনি ছড়ানো ছিল এবং ফিজায়ে মেহেন্দিহ খুশবু রচি বসেছিল। নিচে আঙিনায় শাহজাদি মরিয়ম এবং শাহজাদি হিনা অন্য মেয়েদের সাথে মিলে চুরির খানাক এবং ঠাহাকার মধ্যে খুশি মানা করছিল। মগর সানিয়া কি সব শোর থেকে দূর ছাদের এক অন্ধকার কোণে দেওয়াল থেকে টেক লাগিয়ে খামোশি থেকে বসে আকাশে ওঠা পাতলাশি চাঁদ দেখছিল, যা সম্ভবত তার জন্য খুশির বদলে এক নতুন ইমতেহানের খবর নিয়ে এসেছে। তার দিমাগে শাহজাদি হিনার সব জহরিলি কথা ঘুরছে, যা রাজকুমার রহমতের চেহারাকে এক খফনাক রাক্ষসে বদলে দিয়েছে। অচানক ভারী এবং আত্মবিশ্বাস ভরা কদমের আহর তার খেয়ালের শিলশিলা ভেঙে দিল। সানিয়া মুড়িয়ে দেখল, তাহলে রাজকুমার রহমত সাদা করাক কাপড়ে পরা শেরবানি এবং হাতে এক বড়শি মখমালি ডিব্বা ধরে তার দিকে এগোচ্ছে। তার চেহারায় সবসময়ের মতো এক খাস সঞ্জিদগি ছিল, যা দেখার লোককে দূরত্ব বানাতে বাধ্য করে। রাজকুমার রহমত তার খুব কাছে এসে সেই ডিব্বা দেয়ালে রাখল এবং তার গভীর নজর সানিয়ার পিলে পড়া চেহারায় জমা দিল। তোমরা এখানে একা কেন বসে আছো সানিয়া, যখন নিচে সব তোমার অপেক্ষা করছে? রাজকুমার রহমতের আওয়াজে এক অজীবসি কঠোরতা ছিল, যা সানিয়ার ভিতর কমকম্পি প্যাদা করল। সানিয়া নজর ঝুঁকালো, ধীর আওয়াজে উত্তর দিল, আমার জি চাইছে না, সেখানে খুব শোর আছে। রাজকুমার রহমত এক ঠান্ডা আহ ভরল এবং ডিব্বার ঢাকনা খুলল, যার ভিতর এক খুব কিমতি এবং ভারী লাল রঙের জরির কাজ করা লিবাস জগমগ করছিল। রাজকুমার রহমত সেই লিবাস বের করে সানিয়ার দিকে বাড়িয়ে বলল, এই লাল জোড়া আমি তোমার জন্য খাস স্তরে শহর থেকে মঙ্গিয়েছি। কাল নিকাহের পর আমি তোমাকে এই লিবাসে দেখতে চাই। এটা আমার পছন্দ এবং আমি চাই যে আমার পছন্দের সম্মান করা হোক। সানিয়া সেই লাল রঙকে দেখল, যা তাকে রক্তের মতো লাল মহসুস হচ্ছে। সে হিম্মত জুটাল এবং প্রথমবার রাজকুমার রহমতের চোখে চোখ ঢেলে বলল, আপনার পছন্দ আমার জন্য হুকুম কেন রাজকুমার সাহেব? কি আমার নিজের কোনো মর্জি নেই? রাজকুমার রহমতের ভয়তন গেল এবং সে সেই লিবাস দেয়ালে পটক দিল। মর্জি এবং জিদে ফার্ক হয়। সানিয়া, তোমরা এই ওয়াক্তে যা করছো সেটা বাঁচবা না। আমি তোমাকে এই প্রাসাদের ইজ্জাত বানাতে চাই এবং তোমরা যা কয়েদির মতো মুখ লটকিয়ে বসে আছো, তোমাকে অন্দাজও আছে কত লোক সেই মকামের জন্য তরসে যা আমি তোমাকে দিচ্ছি। সানিয়ার ভিতরের দবি চিঙ্গারি অচানক ভরকে উঠল এবং সে কাঁপা আওয়াজে মগর মজবুত লেহেজায় বলল, মকাম দেয়া হয় না রাজকুমার সাহেব, মকাম উপার্জন করা হয়। আপনি আমার জন্য এই রিশতা জবরদস্তি জোড়া দিয়েছেন, কারণ আপনার কাছে তাকত আছে, দৌলত আছে এবং এই প্রাসাদ আছে। মগর স্মরণ রাখো, তোমরা আমার জন্য আমার অস্তিত্ব তো হাসিল করে নেবে, মগর আমার দিল কখনো জিততে পারবে না। আপনি আমার জন্য কোনো শহর নয়, বরং এক জাল্লাদ,
যে আমার খুশি এবং আমার শৈশবের গলা ঘুটে দিয়েছে। আমার পড়াই রুকিং। রাজকুমার রহমতের চোখে এক অজীবসা দর্দ উভরে, যা সে ফরান লুকিয়ে নিল। সে জানত যে এই ওয়াক্তে সানিয়া খুব সাদমের হালাতে আছে এবং তাকে তার গুব্বার বের করতে দিতে হবে। সে এক গভীর শ্বাস নিল এবং সানিয়ার চোখে দেখে বলল, জল্লাদ খুব ভারী শব্দ সানিয়া। আমি মানছি যে আমি তোমার ওপর সাখতিয়া করেছি, তোমাকে ডাঁটিয়েছি, মগর সেটা সব তোমার ভালোর জন্য ছিল। যেখানে পর্যন্ত এই নিকাহের কথা, তাহলে এখন এটা এক হাকিকাত। তোমরা যত তাড়াতাড়ি এটাকে মানবে তোমার জন্য তত সহজ হবে। স্মরণ রাখো, তোমরা আমার জন্য তোমার জিম্মেদারি, এবং আমি আমার জিম্মেদারিগুলো থেকে কখনো পিছনে হটি না। সানিয়া তার আঁসু পোছালো এবং উঁচু আওয়াজে বলল, আমি কখনো মানব না, মরে যাব, মগর তোমাকে আমার শহর মানব না। আপনি আমার জন্য কোনো শহর নয়, বরং এক জাল্লাদ, যে আমার খুশি এবং আমার শৈশবের গলা ঘুটে দিয়েছে। আমার পড়াই রুকিয়ে কিছু আশরাফির থলি দিয়ে কিনার কোশিশ করেছেন। কি আপনাকে লাগে যে আমার কিমত এতই? রাজকুমার রহমত তার জেব থেকে একবার আবার সেই আশরাফির থলি বের করল এবং পলঙে রেখে বলল, এটা কিমত নয় সানিয়া, এটা তোমার হক, যা আমি তোমাকে দিতে চাই, মুখ দেখাইয়ে। যদি তোমাকে এটা তৌহিন লাগে তো তোমরা এদের জ্বালিয়ে দিতে পারো। মগর এটা সত্য বদলবে না যে তোমরা এখন আমার বিবি। রাজকুমার রহমতের এই গভীর খামোশি এবং সঞ্জিদগি সানিয়াকে আরও বেশি ডরিয়ে দিল। তাকে লাগল যে সে কোনো দেওয়াল থেকে মাথা টকরা দিচ্ছে। রাজকুমার রহমত খেড়ে হয়ে খিড়কির দিকে রুখ করল এবং বলল, আমি চাই না যে তোমরা আমাকে এখন মানো। আমি জানি যে এই রিশতা জবরদস্তির, কিন্তু বড়দের ফায়সালা কখনো কখনো আমাদের ভালোর জন্যে হয়। তোমরা এই কক্ষে নিরাপদ সানিয়া। তোমাকে আমার থেকে ডরার দরকার নেই। যতক্ষণ তোমরা নিজে চাইবে না আমি তোমার কাছে আসব না, মগর প্রাসাদের সামনে তোমাকে আমার রব বানিয়ে রাখতে হবে। সানিয়া তাকে পিছনে থেকে দেখে বলল, রবের কথা আপনি না করলে ভালো। যে শখস এক মেয়ের মর্জিকে পায়ের তলে কুচলে দিয়েছে, তার নিজের কী রব হবে? রাজকুমার রহমত মরল এবং তার চেহারায় এক সর্দ মুস্কান এলো। সম্ভবত তোমরা ঠিক বলছ, মগর ওয়াক্ত তোমাকে বলে দেবে যে আমি কে এবং আমার মাকসাদ কী ছিল। এখন তোমরা আরাম করো, তোমার জন্যে খানা শেহজাদি মারিয়াম নিয়ে আসবে। রাজকুমার রহমত কক্ষ থেকে বাইরে বের হয়ে গেল এবং সানিয়া সেখানেই পলঙ্গে ঢের হয়ে গেল। তাকে মহসুস হলো যেন সে এক এমন জং লড়ছে যার আঞ্জাম আগে থেকে নির্ধারিত। রাজকুমার রহমতের সেই খামোশি তাকে তার গুস্সা থেকে বেশি খাতারনাক লাগল। তাকে লাগল যেন রাজকুমার রহমত তাকে তার খামোশির ঘেরায় কয়েদ করে নিয়েছে। দিওয়ানি শেহজাদি হিনা তার মায়ের সাথে দাঁড়িয়ে রাজকুমার রহমতের অপেক্ষা করছিল। যেমনই রাজকুমার রহমত বাইরে বের হল, শেহজাদি হিনা তার চেহারার ভাব পড়ার কোশিশ করল। রাজকুমার রহমত সানিয়া কেমন আছে? সে খুব রয়ে যাচ্ছিল। শেহজাদি হিনা হামদর্দি দেখিয়ে জিজ্ঞাসা করল। তাহলে রাজকুমার রহমত তাকে এক সর্দ নজর থেকে দেখল এবং বিনা কোনো উত্তর দিয়ে তার জায়গায় চলে গেল। শেহজাদি হিনার মা ধীরে বলল, দেখলে বেটি, সানিয়া নিশ্চয়ই কোনো নাটক করেছে, না হলে রাজকুমার রহমত এমন খামোশ না হতো। এখন দেখা এই খামোশি কী রং নেয়। কক্ষের ভিতর সানিয়া সেই আশরাফি উঠালো এবং তাদের ফাড়ার কোশিশ করল, মগর তার হাত কাঁপতে লাগল। তাকে তার তায়াজানের সেই চেহারা স্মরণ এলো যে নিকাহের ওয়াক্তে কত শান্ত ছিল। তাকে এহসাস হলো যে তার এই গালাতি তার খানদানের ইজ্জতকে খাক করতে পারে। সে সেই আশরাফি মেজে রাখল এবং আয়নায় নিজেকে দেখে বলল, তোমরা হার মানবে না সানিয়া, তোমরা এই জাল্লাদকে দেখাবে যে দিল জবরদস্তি নয়, জিতা যায়। মগর তার নিজের আওয়াজ তাকে খোখলা লাগল। রাজকুমার রহমত তার কক্ষে বসে হুক্কার ধোঁয়ায় সানিয়ার শব্দগুলো স্মরণ করছিল। তাকে জাল্লাদ পুকারা অন্দর পর্যন্ত ঘায়েল করে দিয়েছে। মগর সে নিজে থেকে বাধা করল যে সে সানিয়াকে এটা সাবিত করে রাখবে যে সে তার দুশ্মন নয়, বরং তার রক্ষক। রাতের কালত্ব গভীর হচ্ছে। রাজকুমার রহমত এখন দুবারা কক্ষে এসেছে। এই কক্ষে দুই অজনাবী তার তাওয়া আনান্না এবং অকেলেপনের সাথে এক এমন জঙ্গের শুরু করেছে যার অন্ত এখনও খুব দূর। সানিয়ার সিসকিয়া এখন ধীর হয়ে গেছে, মগর তার দিলে জ্বলা নফরতের আগ এখনও রসন। যখন রাজকুমার রহমতের খামোশি সেই আগে তেলের কাজ করছে। সে দুজন একই ছাদতলে হয়েও মাইল দূর, এবং এটাই এই রিশতার সবচেয়ে বড় দুঃখ। শাদির প্রথম সকাল প্রাসাদের নাস্তার মেজে এক অজীবসা তানাব ছিল, যেখানে চাঁদির বর্তনের খনকের মধ্যে সাজিশের ধীর আওয়াজ জন্ম নিচ্ছে। বেগম সাহিবা নকরদের হেদায়াত দিচ্ছিল, যখন রাজকুমার রহমত তার খাস আন্দাজে কাগজাতের অধ্যয়ন করছিল। সানিয়া, যে এখনই সিঁড়ি থেকে নেমেছে, লাল রঙের জড়ায় কাপড় পরা ছিল এবং তার চোখ রাতভর রোনার কারণে সুজি ছিল। যেমনই সে মেজের কাছে পৌঁছল, শেহজাদি হিনা এক জেহরিমি মুস্কানের সাথে তার মা কুলসুমের দিকে দেখল এবং উঁচু আওয়াজে বলতে শুরু করল, আরে ওয়াহ, সানিয়া বেগম তো এখন জাগল। সম্ভবত তাদের মালুম নয় যে এই প্রাসাদের বড় বেগমদের সূর্য ডুবে যাওয়ার আগে রান্নাঘরে থাকতে হয়, যেমন আম্মি যান এবং তাই যান। মগর খ্যার, রাজকুমার রহমতের লাড়লি যে ঠ্যারি, চাহে যা করুন। শেহজাদি হিনা তানজের তীর ছুড়ল, তাহলে সানিয়া সেখানেই থেমে গেল। তার চেহারা লজ্জা এবং গুস্সায় লাল হয়ে গেল। কুলসুমও মকার ফায়দা উঠিয়ে বলল, সত্য বলছো হিনা বেটি,
এখন যে মেয়েরা গলিতে বাচ্চাদের সাথে ভাগত তাদের কি পত্তা যে প্রাসাদের রীতিয়া কি হয়। রাজকুমার রহমত নাদানি তো করে নিয়েছে, এখন ভোগবে সেও। সানিয়ার চোখে আঁসু ভরে এলো এবং সে কাপা আওয়াজে বলল, আমি কারো থেকে বলিনি যে আমাকে বহু বা বিবি বানান। যদি আপনাদের এতই তকলিফ আছে তো আমাকে আমার মামুর ঘরে ছেড়ে দাও। শাহজাদি হিনা অচানক তার জায়গা থেকে উঠল এবং সানিয়ার খুব কাছে এসে তার চেহারার সামনে আঙুল লহড়িয়ে বলল, জোবান সামলিয়ে কথা বলো। সানিয়া, তোমরা এই ঘরে দয়ার নজর থেকে থেকেছ এক ইয়াতিম হওয়ার কারণে। এখন তোমার হৈসিয়াতে থাকো। শাহজাদি হিনার এই কথা সানিয়ার দিলে কোনো তলোয়ারের মতো লাগল। সে ফুটফুট করে রোতে যাচ্ছিল যে অচানক রাজকুমার রহমত তার কাগজাত মেজে পটক দিল, যার আওয়াজে পুরো দিওয়ান গুঞ্জে উঠল। রাজকুমার রহমতের চোখে গুচ্ছার এমন লেহের ছিল যা দেখে শাহজাদি হিনার চেহারা থেকে রং উড়ে গেল। রাজকুমার রহমত তার জায়গা থেকে উঠল এবং খুব ধীর মাগার মজবুত কদমে শাহজাদি হিনার দিকে এগোল। শাহজাদি হিনার হিম্মত উত্তর দিতে গেল এবং সে 2 কদম পিছনে হটল। রাজকুমার রহমত সানিয়ার হাত ধরে তাকে তার পিছনে করল এবং শাহজাদি হিনার চোখে চোখ ডেলে খুব শর্দ এবং গর্জনে লেহেজায় বলল, দুবারা এই শব্দ দহরাও না। হিনা, কি বললে তোমরা যে সানিয়া দয়ার কাবিল? স্মরণ রাখো, সানিয়া এই বক্তে রাজকুমার রহমতের বিবি এবং তার তৌহিনের মতলব রাজকুমার রহমতের গলে হাত ডালা। তোমরা তাকে ইয়াতিম বলেছ না? তো শোনো, সানিয়া এই প্রাসাদের সেই ইজ্জত যার সামনে তোমাকে মাথা ঝুঁকিয়ে কথা বলতে হবে। কুলসুম মধ্যে বলার কোশিশ করল। রাজকুমার রহমত পেটা সে তো শুধু মজাক করছিল। রাজকুমার রহমত তার জায়গা থেকে উঠল এবং তার চাচির দিকে মুড়ে বগৈর বলল, চাচি যান, এটা মজাক নয়, বদতমিজি। এবং যদি আজের পর সানিয়ার চোখে একটি আঁসু আপনাদের কারণে এলো তো আমি ভুলে যাব যে আমাদের কোনো রিশতা আছে। আজের পর আমার বিবির সামনে জোবান খোলার হিম্মত করো না। সানিয়া যে এখন পর্যন্ত রাজকুমার রহমতকে তার দুশ্মন মানছিল তার এই রূপ দেখে হতভাগ হয়ে গেল। তাকে প্রথমবার এহসাস হলো যে যে শখসকে সে জাল্লাদ করত সেই এই ওক্তে তার সবচেয়ে বড় ঢাল বনে দাঁড়িয়েছে। রাজকুমার রহমত সানিয়ার দিকে রুখ করল এবং তার আঁসু তার আঙুল থেকে সাফ করে নরম মাগার সঞ্জিদ লেহজায় বলল, সানিয়া, আমার উপস্থিতিতে তোমাকে কারো থেকে ডরার বা কারো কথা শোনার দরকার নেই। তোমরা এই প্রাসাদের রানী এবং তোমার হুকুম এখানে চলবে। যদি কারো আইতরাজ আছে তো সে আমার সাথে কথা করুক। সানিয়া রাজকুমার রহমতের মজবুত হাত দেখল যা তার কলাই ধরে রেখেছে। তাকে মেহসুস হলো যে রাজকুমার রহমতের এই শক্তি আসলে এক এমন দেওয়াল যা তাকে বাইরের দুনিয়ার গান্দেগি এবং আপনাদের সাজিশ থেকে বাঁচায়। রাজকুমার রহমত তাকে নিয়ে ফিরে কক্ষের দিকে চল পড়ল। পিছনে দিবানে কুলসুম এবং শাহজাদি হিনা সাপের মতো গোস্সায় ভরছে, মাগার তাদের মধ্যে এখন রাজকুমার রহমতের মুখোমুখি হওয়ার হিম্মত নেই। কক্ষে আসতেই রাজকুমার রহমত সানিয়ার হাত ছেড়ে দিল এবং সানিয়া অচানক বলল, আপনি আমার পাশে কেন দিলেন? আমি তো আপনার থেকে নফরত করি। রাজকুমার রহমত এক গভীর শ্বাস নিল এবং জানলা থেকে বাইরে দেখে বলল, তোমরা আমার থেকে নফরত করো বা মহব্বত, এটা তোমার হক সানিয়া, মগর আমার কাজ তোমাকে নিরাপত্তা দেয়া। আমি তোমাকে এখানে তাই নিয়ে আসিনি যে লোকেরা তোমার বেইজ্জতি করুক। তোমরা রাজকুমার রহমতের পছন্দ এবং রাজকুমার রহমত তার পছন্দের বেইজ্জতি কখনো সহ্য করে না। সানিয়া প্রথমবার রাজকুমার রহমতকে এক ইনসানের মতো দেখল, না যে এক জালিমের তরে। সে ভাবল যে কি সে সত্যি ভুল ছিল, কি রাজকুমার রহমতের প্রত্যেক কথার পিছনে কোনো মকসাদ হয়। সানিয়া দবে আওয়াজে বলল, শুক্রিয়া। রাজকুমার রহমত মুড়িয়ে তাকে দেখল এবং তার ঠোঁটে এক হালকাসি মুস্কান এলো, যা সানিয়া আগে কখনো দেখেনি। শুক্রিয়ার দরকার নেই সানিয়া, শুধু নিজেকে এত মজবুত বানাও যে তোমাকে কোনো ঢালের দরকার না থাকে, না হলে এই দুনিয়া তোমাকে জিনে না দেবে। সানিয়াকে লাগলো যেন তার দিলের নফরতের বরফ পিঘলে যাচ্ছে। তাকে এহসাস হলো যে রাজকুমার রহমতের খামোশি এবং তার রব আসলে তার তাকাত, যা এখন সানিয়ার নিরাপত্তার জন্য দাঁড়িয়ে গেছে। সে খামোশি থেকে পলঙ্গে বসল এবং মেজে পড়া সেই আশরাফির দিকে দেখল, যা এখন তাকে তৌহিন নয় বরং রাজকুমার রহমতের থেকে দেয়া এক ঢাল মেহসুস হচ্ছে। প্রাসাদের মাহল এখনও ভারী ছিল, মগর সানিয়ার ভেতর এক নতুন সুকুন জন্ম নিয়েছে। তাকে মালুম ছিল যে চাহে পুরো দুনিয়া তার বিরুদ্ধে হয়ে যাক, এক শখস তাকে কখনো গিরতে দেবে না। শাহজাদি হিনা এবং তার মায়ের সাজিশগুলো এখন সানিয়ার জন্য দুর্বল হয়ে গেছে, কারণ তাকে তার ছাদ এবং তার রক্ষকের পত্তা চলে গেছে। রাজকুমার রহমত দুবারা তার কাজে লেগে গেল, মগর যাতে যাতে সে সানিয়াকে বলল, আজ সন্ধ্যায় আমরা বাইরে যাব, তোমার প্রস্তুতি করে নাও, এবং হ্যাঁ, সেই লাল জোড়া পরো যা আমি তোমাকে দিয়েছি। সানিয়া এবার বিরোধ করেনি, বরং খামোশি থেকে মাথা হিলিয়ে দিল। এটা প্রথমবার ছিল যে রাজকুমার রহমতের হুকুম তাকে কয়েদ নয় বরং অপনাপনের এহসাস দিল। সে আয়নায় নিজেকে দেখল, তাহলে তাকে তার আকস আগের থেকে বেশি মজবুত লাগল, কারণ এখন তার পিছনে রাজকুমার রহমতের নাম এবং তার তাকত দাঁড়িয়ে। সে জানত যে এই সফর মুশকিল, মগর এখন তাকে আকেলেপানের ডর নেই।
রাজকুমার রহমতের সেই সার্দ মেহেরবানি এখন তাকে এক এমন পানাহাগাহা লাগতে লাগল যেখানে সে দুনিয়া ভরের তুফান থেকে নিরাপদ থাকতে পারে। এবং এটাই এই গল্পের সেই মোড় যেখান থেকে সানিয়ার দিল প্রথমবার রাজকুমার রহমতের জন্য এক নরম কোণা মহসুস করল। পরের দিন প্রাসাদের ফিজায় এখনও সানিয়ার জন্য পেদা হওয়া থোড়িসি নরমি শ্বাস নিতে শুরু করেছে যে শাহজাদি হিনা তার সাজিশের আখেরি এবং সবচেয়ে খাতারনাক দাম চালিয়ে দিল। সে বড় হুঁশিয়ারি থেকে সানিয়ার মামুর ঘর থেকে আসা তার চাচাতো ভাইয়ের খবরকে রাজকুমার রহমতের সামনে এমন উপস্থাপন করল যেন সানিয়া তার থেকে ভাগার মধ্যে সাহায্য চাইছে। রাজকুমার রহমত যে আগেই তার আনা এবং মহব্বতের মধ্যে এক জং লড়ছে, এই ঝুটি খবর শুনে গুস্সায় বাইরে হয়ে গেল। সে গুস্সায় গর্জে শেরের মতো সানিয়ার কক্ষে এলো এবং দরওয়াজার কুড়ি ছড়িয়ে দিল। সানিয়া যে আয়নার সামনে দাঁড়িয়ে চুল সাজাচ্ছিল, রাজকুমার রহমতের এই গুস্সাওয়ালা আন্দাজ দেখে চুপ হয়ে গেল। রাজকুমার রহমত এক ঝটকায় সানিয়ার বাজু ধরল এবং তাকে পলঙ্গের দিকে ধাক্কা দিয়ে গর্জে বলল, তো এটা তোমার হাকিকাত সানিয়া? আমি ভাবছিলাম যে তোমরা এই ঘরকে আপনা করছো, মগর তোমরা তো এখনও কারো সাহারে এই কয়েদ থেকে ভাগার খোয়াব দেখছ। সানিয়া ঘবড়িয়ে তাকে দেখল এবং কাপা আওয়াজে বলল, আপনি এটা কি বলছেন রাজকুমার সাহেব? আমি কোনো এমন কথা করিনি। রাজকুমার রহমত গুস্সায় তার শেরবানি উতারে সোফায় ফেলল এবং বলল, ঝুট বলো না, এই মহব্বত সম্ভবত তোমার জন্য কম পড়ে গেছে যে তোমরা এখন অন্যদের থেকে সাহায্যের ভিক্ষা চাইছ। স্মরণ রাখো, তোমরা বলেছিলে না যে রিশতা জবরদস্তির হতে পারে, দিল থেকে নয়। তো শোনো, আজ আমি আমার সেই হক নেব যা এই নিকাহ আমাকে দিয়েছে। এখন তোমরা আমার বিবি বনে থাকবে, চাহে তোমার দিল মানুক বা না মানুক। রাজকুমার রহমতের এই গুস্সা এবং তার মাং সানিয়ার দিলে কোনো জানলেবা তেলওয়ারের মতো লাগল। তাকে লাগল যে শাখসকে সে তার রক্ষক মানতে শুরু করেছে সে একবার আবার সেই জাল্লাদ হয়ে গেছে। সে রোতে রোতে রাজকুমার রহমতকে ধাক্কা দেওয়ার কোশিশ করল, মগর রাজকুমার রহমতের পকড় এবং তার গুস্সা দেওয়াল হয়ে গেল। সানিয়ার দিল টুকরো হয়ে চুরচুর হয়ে গেল যে রাজকুমার রহমত তার বদলতা চিন্তা এবং হামুশ মহব্বতকে জাররানা বুঝেছে। সে পুরো রাত সানিয়ার জন্য কোনো কায়ামাত থেকে কম নয়, যার তাকলিফ তাকে অন্দর থেকে খোখলা করে দিয়েছে। সে জোর জোরে তার সাক্তিয়া তার উপর দেখাতে লাগল যাতে সানিয়াকে এহসাস হক যে তার উপর শুধু এবং শুধু তার শহরের অধিকার আছে। পরের কিছু ঘণ্টায় সানিয়ার ওপরেই খুব বড় মানসিক দাবাব এবং রাতের বেবাসির এমন প্রভাব হল যে তার শরীর আগুনের মতো তপ্তে লাগল। তাকে তেজ বুখার তার লাপেটে নিল এবং সে আধা বেহসির হালাতে পলঙ্গে পড়ে গেল। রাজকুমার রহমতের গুস্সা যখন ঠান্ডা হল এবং সে সানিয়ার এই হাল দেখল, তাহলে তার পায়ের তলে থেকে জমিন নিকলে গেল। সানিয়ার চেহারা যা পিলে পড়ে গেছে এবং তার ঠোঁট থেকে বের হওয়া হালকা সিসকিয়া রাজকুমার রহমতের দিলে হাতুড়ি বর্ষাতে লাগল। রাজকুমার রহমতের সব শক্তি এবং আনা এক পলে বাতাস হয়ে গেল। সে পাগলদের মতো বৈদকে ডাকতে লাগল এবং নিজে রাতভর তার দেখভালে জুটে রইল। তার মা যখন কক্ষে এলো, তাহলে সে রাজকুমার রহমতের চোখে সেই খফ দেখল যা সে জিন্দগিতে আগে কখনো দেখেনি। রাজকুমার রহমত তার মাকে বলল, আম্মি, যদি এটাকে কিছু হয়ে যায় তো আমি নিজেকে কখনো মাফ করতে পারব না। আমি এটাকে কুচালার কোশিশে আমার জিন্দগিকে দামে লাগিয়ে দিয়েছি। বৈদ যখন বলল যে সানিকার হাল মানসিক সদমের কারণে খারাপ হয়েছে, তাহলে রাজকুমার রহমত সানিয়ার হাত ধরে ফুটফুট করে রোতে লাগল। সে বারবার তার হাতে তার আঁসু গিরাত এবং ধীরে বলত, সানিয়া, আমাকে ছেড়ে যেও না। আমি এক হারা হওয়া ইনসান যে তার আনার খাতির তার সবচেয়ে কিমতি জিনিসকে দুঃখ দিয়েছে। আমি তোমার থেকে মহব্বত করি সানিয়া, আমি সবসময় তোমার থেকে মহব্বত করেছি, মগর আমাকে জাতানো আসেনি। আমি তোমাকে আশরাফি এবং তাকত থেকে দাবাতে চেয়েছি, কারণ আমি ডরতাম যে তোমরা আমাকে ছেড়ে চলে যাবে। সানিয়া যে আধা বেহসির হালে ছিল, রাজকুমার রহমতের এই শব্দগুলো তার অচেতে শুনছিল। তাকে মহসুস হল যে রাজকুমার রহমতের আঁসু তার হাতের জ্বলনকে কম করছে। সে সানিয়ার কপালে কপাল রেখে বলল, আমাকে এই দৌলত, এই প্রাসাদ কিছু চাই না সানিয়া, শুধু একবার তোমার চোখ খুলে আমাকে মাফ করে দাও। আমি তোমার সেই চাল্লাদ হতে চাই না, আমি তোমার সেই রাজকুমার রহমত হতে চাই যে তোমার প্রত্যেক খোয়াবের পূর্তি হোক। সানিয়া ধীরে তার চোখ খুলল, তাহলে তাকে সামনে রাজকুমার রহমতের সেই চেহারা নজর এলো যা টুকরা টুকরা হওয়ার শিকার ছিল। রাজকুমার রহমতের চোখে পচতাবা এবং খুব বেশি মহব্বত দেখে সানিয়া দুর্বলতার সত্ত্বেও তার হাতে তার পকড় মজবুত করে নিল এবং ধীর আওয়াজে বলল, কি সত্যি আপনি আমার থেকে মহব্বত করেন, বা এটাও কোনো নতুন হুকুম? রাজকুমার রহমত সানিয়ার হাত তার দিলে রেখে রোতে বলল, এই দিল এখন তোমার গুলাম সানিয়া, তুমি যা চাইবে, যেমন চাইবে তেমনই হবে। আজ থেকে এই দিল হার মেনে নিয়েছে। তোমার মাসুমিয়াতের সামনে আমার প্রত্যেক জিদ হারে গেছে। শাহজাদি হিনা যে বাইরে দাঁড়িয়ে সব দেখছিল, তাকে আন্দাজ হয়ে গেল যে তার আখেরি চালও নাকাম হয়ে গেছে, কারণ এখন রাজকুমার রহমত এবং সানিয়ার মধ্যে কোনো দেওয়াল বাকি নেই।
প্রাসাদের সেই ভারী খামোশি এখন এক শান্ত অপনাপনে বদলে যাচ্ছে। রাজকুমার রহমত সানিয়াকে তার সিনে লাগিয়ে নিল এবং তাকে যকিন দিল যে এখন এই ঘরে তার হুকুম নয় বরং তার মহব্বত চলবে। সানিয়া প্রথমবার রাজকুমার রহমতের অস্তিত্বে সেই সুকুন পেল যার তলাশে ছিল। সে ভাবল যে সম্ভবত দিলের হার মেনে নেয়াই সবচেয়ে বড় জিত। রাজকুমার রহমত সানিয়াকে পানি পিলাল এবং তাকে নরমি থেকে লিটিয়ে বলল, এখন তোমরা শুধু আরাম করবে এবং আমি তোমার খেয়াল রাখব। সানিয়ার চেহারায় এক হালকাসি মুস্কান এলো, যা এই কথার সাক্ষ্য যে সে রাজকুমার রহমতকে মাফ করে দিয়েছে এবং এখন তাদের নতুন জিন্দগির আরম্ভ হচ্ছে। পরের দিন প্রাসাদের বারান্দায় সন্ধ্যার ঠান্ডা হাওয়ার সাথে গোলাপ এবং চমেলির খুশবু একবার আবার বস গেল। মগর আজের সন্ধ্যায় আগের মতো ঘুটন এবং ডরের ছায়া একদম নেই। সানিয়া, যে এখন অসুস্থতার বিছানা থেকে উঠে জিন্দগির দিকে ফিরে এসেছে, ছাদের দেওয়ালের কাছে দাঁড়িয়ে প্রাসাদের বাগ দেখছিল, যেখানে সেই পুরানো বাচ্চারা এখনও খেলছে। রাজকুমার রহমত খামোশি থেকে তার পিছনে এসে দাঁড়াল। মগর এবার তার কদমের আহট সানিয়ার জন্য কোনো জাল্লাদের আগমন নয়, বরং এক সুকুন ভরা পনাহগাহের খবর ছিল। রাজকুমার রহমত খুব নরমি থেকে সানিয়ার কাঁধে তার শাল ঠিক করল এবং ধীর আওয়াজে জিজ্ঞাসা করল, এখন কেমন তবিয়ত সানিয়া? কি এখনও তোমাকে আমার থেকে আগে নত ডর লাগে? সানিয়া মুড়িয়ে রাজকুমার রহমতের চোখে ঝাঁকল, যেখানে এখন অনার জায়গায় শুধু পচতাবা এবং মহব্বতের রশনি ছিল। সানিয়া এক লম্বা শ্বাস নিল এবং বলল, রাজকুমার সাহেব, আমি আপনাকে সব সময় হুজুর এবং এক শক্ত হাকিমের রূপে দেখেছি। আমার কখনো সেই হুজুর চাইনি যে তার তাকত থেকে আমাকে ঝুঁকায়, বরং আমার তো সেই রক্ষক চাই যে আমার খোয়াবের হিফাজত করতে পারে। রাজকুমার রহমত সানিয়ার দুই হাত তার হাতে নিয়ে খুব ভাবুক লাহজায় বলল, আমি খুব দেরি করে দিয়েছি। এই বোঝার মধ্যে সানিয়ার দিল কখনো তাকত থেকে জিতা যায় না। আমি আসলে আমার দুর্বলতা লুকিয়েছিলাম। আমি ডরতাম যে যদি আমি ইজহার করে দিই তো তোমরা আমাকে দুর্বল মানবে। মগর আজ আমি তোমাকে সেই সব আজাদি ফিরিয়ে দিচ্ছি যা আমি তোমার থেকে ছিনিয়ে নিয়েছিলাম। তোমরা যা চাও করো, যেখানে চাও যাও, তোমার মর্জি এখন আমার হুকুম হবে। সানিয়ার চোখে খুশির আঁসু চকচক করে উঠল এবং সে মুস্কুরিয়ে বলল, যখন রক্ষক এমন যে তার মর্জি থেকে বেশি আমার খুশির চিন্তা করে, তো তারপর আমার সেই আজাদির দরকার থাকে না। এখন আমি নিজের খুশিতে সেই রাস্তায় চলব যা তোমার সায়ে আছে, কারণ এখন মানুষের দিল সত্যিই হার মেনে নিয়েছে। সময় গুজরার সাথে সাথে প্রাসাদের ফিজা বদলে গেল এবং সেই কক্ষ যে কখনো খামোশ জঙ্গের ময়দান ছিল, এখন হাসি এবং মহব্বতের গান থেকে গুঞ্জতে লাগল। শাহজাদি হিনা এবং তার মায়ের সাজিশ রাজকুমার রহমতের মহব্বতের সামনে দম তোড়ে গেল এবং তাদেরও সময়ের সাথে সানিয়ার অস্তিত্বকে স্বীকার করে নিল। অনেক মাস গুজরে গেল এবং একদিন যখন প্রাসাদের সামনে সূর্য ডুবে যাচ্ছে, সানিয়া সেই মতো বাচ্চাদের মধ্যে উপস্থিত ছিল এবং তাদের সাথে হাঁস হাঁস করে খেলছিল। রাজকুমার রহমত দূর দাঁড়িয়ে হুক্কা পিচ্ছে। মগর এখন তার কপালে শিকন নেই এবং না সে সানিয়াকে দেখে কোনো তাঞ্জ ভরা জুমলা বলত, বরং তার ঠোঁটে এক খুশ মুস্কান ছিল। শাহজাদি মরিয়াম কাছে এসে রাজকুমার রহমত থেকে বলল, ভাই দেখুন, সানিয়া ভাবি আজও সেই বাচ্চা, তাদের যারা ফারাক নেই। রাজকুমার রহমত এক গভীর নজর সানিয়ার ওপর ডালল এবং শাহজাদি মারিয়াম থেকে বলল, না, মারিয়াম ফারুক পড়েছে। আগে সে ডরে ভাগত, এখন সে সুকুনে হাসে এবং এটাই আমার সবচেয়ে বড় জিত। সানিয়া খেলতে খেলতে অচানক থামল এবং রাজকুমার রহমতের দিকে দেখে শরারত থেকে বলল, রাজকুমার সাহেব, আপনি সেখানে কেন দাঁড়িয়ে আছেন? এখানে আসুন, দেখুন এই বাচ্চারা আমার গুড়িয়া লুকিয়ে নিয়েছে। রাজকুমার রহমত মুস্কুরিয়ে হুক্কা সেখানে রাখল এবং সানিয়ার কাছে এসে সবার সামনে তার হাত ধরে নিল। সে সানিয়ার কানে ধীরে বলল, কি তোমাকে স্মরণ আছে? সানিয়া, তোমরা বলেছিলে যে দিল জবরদস্তি নয়, জিতা যায়। সানিয়া শর্মিয়ে নজর ঝুঁকিয়ে বলল, জি স্মরণ আছে। তো এখন কি খেয়াল? রাজকুমার রহমত জিজ্ঞাসা করল। তাহলে সানিয়া তার কাঁধে মাথা রেখে উত্তর দিল, এখন খেয়াল এটাই যে আমার দিল হার মেনে নিয়েছে এবং এই হারে যে মজা আছে সেটা কোনো জিতে নেই। রাজকুমার রহমত জেব থেকে 50 আশরাফির থলি বের করল এবং সানিয়ার হাতে দিয়ে বলল, এটা নাও সানিয়া, আজের এই জিতের ইনাম। সানিয়া খিলখিলিয়ে বলল এবং সেই থলি সেখানে বাচ্চাদের দিকে ফেলে দিল। এখন সেই আশরাফির কোনো কিমাত নেই রাজকুমার সাহেব, কারণ আপনি আমাকে সেই সব দিয়ে দিয়েছেন যা কোনো দৌলত কিনতে পারে না। প্রাসাদের বুড়ো বরগদের গাছ তাদের এই কথোপকথনের সাক্ষী ছিল এবং আকাশে চমকতে সিতারা তাদের পূর্ণ হওয়া গল্প এবং মহব্বতের ওপর মোহর লাগাচ্ছে। রাজকুমার রহমত এবং সানিয়া এক অন্যের চোখে দেখল, যেখানে এখন কোনো অধুরা খোয়াব নেই, বরং এক রসান ভবিষ্যতের ঝলক ছিল।
দুজনেই এটা স্বীকার করে নিল যে জিন্দেগির আসল খুবসুরতি এক অন্যের সামনে নিজেকে হার দেয়াই আছে, এবং এটাই এই গল্পের সেই খুবসুরত অন্ত, যেখানে নফরতের কোখ থেকে জন্ম নেয়া মহব্বত সবসময়ের জন্য প্রাসাদকে তার বাসেরা বানিয়ে নিয়েছে। গল্প তোমাকে কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই বলো, এবং তোমরা কমেন্টে এটা নিশ্চয়ই বলো যে তোমরা কোন জায়গা থেকে এই গল্প শুনছো, এবং তোমার রায় নিশ্চয়ই দাও যে তোমাকে কোন ধরনের গল্প শুনতে বেশি পছন্দ। কমেন্টে তোমার এবং তোমার পেয়ারের নাম নিশ্চয়ই লিখো। পরের গল্প সেই নাম থেকে বানানো হবে, যেখানে তোমরা হবে রাজকুমার এবং তোমার মহব্বত হবে রাজকুমারী। ধন্যবাদ।